চেয়ারম্যান বাড়ির মন মতো যদি শিমুল বিয়ে করতো তাহলে কি মেয়ের বাবার বাড়ির লোককে এভাবে আপ্যায়ন করা হতো? হয়তো না। পুষ্প তো প্রেম করে বিয়ে করেছে, তাই তার সব কিছুতেই অবহেলা। নিঃশব্দে পুষ্পর চোখের পানি পড়ে। তার চোখগুলো আজকাল বেহায়া হয়ে গেছে। বিয়ের পর থেকে চোখ থেকে পানি গড়ায় বেশি। চুপচাপ পুষ্প রান্না শেষ করে। ফুলি গজগজ করে বলল, খালা ছাড়া এই বাড়ির সব দিখানে খারাপ। 12টা নাগাদ মিজান শেখ আর রোকসানা চেয়ারম্যান বাড়িতে আসে। 3 পদের মিষ্টি আর 4 রকমের ফল, বিস্কুট, চানাচুর নিয়ে আসে। পেশাকার এগুলোর দিকে এমনভাবে তাকালো মনে হলো গরুর পায়খানা নিয়ে এসেছে। রোকসানা মেয়েকে দেখে খুব খুশি। বাড়ির চারিদিকে আভিজাত্যের ছোঁয়া ফুটে আছে। প্রথমে রাবিয়ার সাথে গিয়ে রুমে দেখা করে। ওনারা ড্রয়িং রুমে বসে। পুষ্প আশা করেছিল শিমুল দুপুরে আসবে, কিন্তু ফোন করে যখন জানতে পারল শিমুল আসতে আরও দেরি হবে, তখন তার ভগ্ন মন আরও মুচড়ে গেল। শিমুল কাছে থাকলে তার সাহস লাগে, কোনো কিছুতেই চিন্তা হয় না। দুপুরে খাওয়ার সময় হলে সবাই একসাথে খেতে বসে। মুরগির মাংস দেখে রাবিয়া অবাক হয়, পুষ্পর দিকে তাকায়। পুষ্প তার শাশুড়ির মুখের কথা চোখের দৃষ্টি বুঝে নেয়। ছলছল চোখে সবাইকে ভাত বেড়ে দেয়। মিজান আর রোকসানা কোনো কথা না বলে চুপচাপ ভাত খায়। পুষ্প তার আব্বা আম্মার খাওয়া দেখে চোখের পানি আটকাতে পারে না। তরকারি আনার বাহানায় রান্নাঘরে গিয়ে চোখ মুছে। খাওয়া দাওয়ার পরে সবাই ড্রয়িং রুমে বসে সবাই অনেকক্ষণ কথা বলে। পাশের বাড়ি এক মেয়ে নাকি পালিয়ে গেছে। এই প্রসঙ্গ আসতেই পেশাকার মুখ অন্ধকার করে বলল, আজকালকার মেয়েরা এত অসভ্য, মা বাপের বার চায় না, নিজেই নিজের নাগর জুটিয়ে নেয়। পুষ্প যেহেতু প্রেম করেই বিয়েটা করেছে, তাই স্বাভাবিকভাবেই এই কথাটা পুষ্পর গায়ে লাগে। অন্য সময় হলে এতটা খারাপ লাগতো না, কিন্তু বাবা মায়ের সামনে বলাতে খারাপ লাগলো। আর চোখে তার আম্মার দিকে তাকায়। অতিথির সামনে এমন কথায় রাবিয়া বিব্রত হয়, তাই কথা ঘুরিয়ে নিতে বলল, আম্মা, এখনই যুগ পাল্টিয়ে গেছে, যুগ এখন এই তালেই চলে। পেশাকার জন্য আজ প্রতিজ্ঞা করেছে পুষ্পর বাবা মাকে অপমান করবেই, তাই তো কাটকাট গলায় বলল, আরে বউ যুগের কথা বাদ দাও, আসল কথা হয়েছে বাপ মাই এগুলারে পোলার পেছনে লাগিয়ে দেয়। বলে কি মেয়ে সামলাতে পারে না, কথা শুনে না। আমি বলি এমন মা বাপেরে জুতায় গু লাগিয়ে থাবড়ানো দরকার। পুষ্প থতমত খেয়ে তার আব্বা আম্মার দিকে তাকায়। দুজনের মুখই গম্ভীর হয়ে গেছে। পেশাকারের কথায় যে কষ্ট পেয়েছে এটা স্পষ্ট। শওকত হাওলাদার যেন তার মায়ের কথায় সঙ্গ দিতেও বলল, ছোট ছোট মেয়েরা যে এসব কি বুঝে আল্লাহই জানে। রাবিয়া বেয়ানের দিকে তাকিয়ে তাদের মনের অবস্থা কিছুটা টের পায়। এই প্রসঙ্গ বদলাতে বলল, আচ্ছা, এসব বাদ দেন তো। মিজান ভাই বলেন হোটেলের কি অবস্থা? মিজানের মনে তখন পাহাড় সমান কষ্ট ভিড় জমিয়েছে, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বলল, চলছে আপা, ভালোই। কথায় কথায় আরেক প্রসঙ্গ আসে। মেম্বারের বোনের বিয়ে হয়েছে। মেম্বার নাকি শিমুলের সাথে বিয়ে দিতে চেয়েছিল। কোনো চাওয়া পাওয়া ছিল না, কিন্তু ওনারা মেয়েকে কত কিছু দিয়েছে। মজিব হাওলাদার ঠেস দিয়ে বলল, আজকাল চেয়ে নিলে তো চাওয়া জিনিসই পায়, আর কোনো দাবি না থাকলে আরো বেশি দেয়। মিজান শেখ সব শুনে কিছু না বললে কেমন দেখায়, তাই কথায় তাল মিলাতে বলল, পেশাকার মাথা নেড়ে বলল, আজকালে মেয়ের বাপেরা তো ফাঁদ পেতেই থাকে, কোনো মতে মেয়ে বিদায় দিতে পারলেই হলো। সব আনিচ আনিচ, মাক না মেয়ে দিতে পারলেই আছে। তখনই শিমুল আসে। শিমুলকে দেখে কথায় ভাঁটা পড়ে। শিমুলের মুখ থমথমে গম্ভীর। কেউ জানতেই পারল না তাদের কথা প্রথম থেকে শিমুলের কানে গেছে। সব কথা শুনেই তো মুখ গম্ভীর। আলতো হেসে শ্বশুর শাশুড়িকে ভালো মন্দ জিজ্ঞাসা করে। শিমুল আসার পরে মিজান আর রোকসানা উঠে যায়। রোকসানা পুষ্পকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মায়ের কান্না দেখে পুষ্প নিজেও কেঁদে দেয়। তার মায়ের কান্নার কারণ পুষ্পর অজানা নয়। ওনারা চলে গেলে শিমুল খেতে বসে। পুষ্প আজকে চুপ থাকে না। মা বাবাকে করা অপমান বুকে দকদকে করে জ্বলছে। শিমুল রুমে গেলে পুষ্প তাকে সব বলে। কখনো নালিশ না করা পুষ্প আজকে মা বাবার করা অপমান মানতে পারে না। শিমুলকে বলতে বলতে কেঁদে দেয়। পরিবারের মানুষের এমন ব্যবহারে শিমুল স্তব্ধ। বিয়ের পরের দিন থেকে ওনারা যা করছে অন্য ছেলে হলে এতদিনে কিয়ামত করে ফেলতো, কিন্তু শিমুল চুপ আছে। কারণ হলো তার মা। সে কিছু করলে বা বললেই সব দোষ গিয়ে চাপবে তার মায়ের উপর। কিন্তু সবাই সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে। ওনারা হয়তো ভুলে গিয়েছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। ঘটনাটা এখানে থামলেও পারত, তা হয়নি। সন্ধ্যায় পুষ্পর গায়ের সাথে লেগে সুইটির হাত থেকে মোবাইল ফোন পড়ে গ্লাস ভেঙে গেছে। সুইটি রেগে এক থাপড়ে পুষ্পর নরম গালে তার 5 আঙুলের দাগ বসিয়ে দিয়েছে।
ঘটনা এত তাড়াতাড়ি ঘটেছে যে পুষ্প কিছু বুঝে উঠতে পারেনি। যখন বুঝলো তখন সেও সুইটির গালে থাপ্পড় দিয়ে দেয়। সুইটি গলা ছেড়ে চিৎকার করে কাঁদে। মজিব, শৌকত হাওলাদার, পেশাকার, রাবিয়া সবাই ছুটে আসে। শিমুল এগিয়ে আসে না, সে তার দরজায় দাঁড়িয়ে ব্যাপারটা দেখে। সুইটি ইনি বিনি পুষ্পকে দোষী বানায়। সে নিজেও যে থাপ্পড় দিয়েছে এটা ভুলেও বলে না। বাবা মাকে অপমান করার কারণে এমনিতেই পুষ্পর মন খারাপ। এখন সুইটির মিথ্যা অপমানে শরীর রিরি করে ওঠে। ক্ষিপ্ত গলায় বলল, আপনি মিথ্যে বলেন কেন? আপনি আগে আমাকে থাপ্পড় দেননি। পেশাকার তেড়ে এসে বলল, ও থাপ্পড় দিলে কি তোমার কেউ থাপ্পড় দিতে হবে? কেন দিব না? আমি তো কোনো অন্যায় করিনি, উনি আমাকে মারলেন কেন? আমার নাতনির নানির বাড়ি, যা ইচ্ছা করবে। তুই ফকিরনি, মাথা পেতে সব মেনে নিবি। বেশি কথা বললে আমিও থাপ্পড় দেব। পুষ্প মাথা নেড়ে বলল, আসেন থাপ্পড় দেন, আমারও হাত আছে, আমিও দিব। বিয়ের পর থেকে কম জ্বালাচ্ছেন না, শয়তান মহিলা। পেশাকার স্বামীর মুখের দিকে তাকায়। মজিব হাওলাদার তেড়ে এসে বলল, ছোট লোকের বাচ্চা, মুখে মুখে তর্ক করিস কেন? বাবা নিয়ে কথা বলাতে পুষ্প চোখ বেয়ে টপ টপ পানি পড়ে। কান্না ভেজায় গলায় বলল, কথায় কথায় বাবা মা টানেন কেন? দোষ করলে আমি করেছি, আমার আব্বা আম্মা কি করেছে? যা বলার আমাকে বলবেন। মজিব হাওলাদার পুষ্পর সামনে গিয়ে দাঁড়ায়। তুই আমারে কথা শেখাবি? পুষ্প চুপ করে থাকে না। রাবিয়া পরিস্থিতি সামলাতে চায়, কিন্তু পরিস্থিতি তখন অন্য ধারায় চলে গেছে। শিমুল শান্ত চোখে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে, যেন ঝড় আসার পূর্ব মুহূর্ত। মজিব হাওলাদার বলল, সুইটির পা ধরে ক্ষমা চা। পুষ্প মাথা নেড়ে বলল, আমি কোনো অন্যায় করিনি, জীবনেও ক্ষমা চাইব না। মজিব হাওলাদার তার বলিষ্ঠ থাবা দিয়ে পুষ্পর চুল টেনে ধরে। পুষ্প ব্যথায় কোকিয়ে উঠলে শিমুল এসে ছাড়ায়। তার হাত পা কাঁপছে। শক্ত করে মজিব হাওলাদারের হাত ধরে উচ্চস্বরে বলল, তোমার হাতটা ভেঙে দেই? আমার বউয়ের গায়ে হাত তোলা সাহস কই পাও? পেশাকার বলল, তোর বউ কি করেছে সেটা আগে শোন। শিমুলের চোখ রাগে লাল হয়ে যায়। আমি সব দেখেছি। তারপর মজিব হাওলাদার দিকে তাকিয়ে বলল, আমার বউ ক্ষমা চাইবে না, কি করবে? মজিব কট কট করে বলল, ক্ষমা চাইতেই হবে। সুইটিকে দেখে শিমুল বলল, এর মতো খারাপ মেয়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। রাবে আর পেশাকার দুজনকে দুই দিকে টেনে নিলেন। শিমুল বলল, আজকে আমার শ্বশুর শাশুড়িকে এগুলো বলার মানেটা কি? পেশাকার হাহা করে বলল, কান লাগিনি, জামাইয়ের কানে লাগিয়ে দিয়েছে। শিমুল চিবিয়ে চিবিয়ে বলল, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা, প্রেম করলে কি মেয়েটা একা একা প্রেম করতে পারে? ছেলেটা করে না? ছেলেটা সম্মতি ছাড়া কি প্রেম হয়? তাহলে মেয়ের মা বাবাই কেন কথা শুনবে? ছেলের বাবা মাও তো একই কথাগুলো শোনার যোগ্য। মেয়ের বাবা মাকে যদি জুতায় গু ভরিয়ে থাপড়ানো হয়, তাহলে ছেলের বাবা মাকেও থাপড়াতে হবে, তাই না আব্বা? শওকত হাওলাদার বলল, আমাদের মতো পরিবারে মেয়ে দিতে পেরেছে, এটাই তো অনেক। তাই বলে আপনারা এইভাবে অপমান করবেন? ঘরে গরুর মাংস থাকার পরেও কেন রান্না করা হয়নি? আমি প্রেম করে বিয়ে করেছি বলে? শওকত হাওলাদার বলল, ছোট লোকদের এর চেয়ে ভালো খাবার গলা দিয়ে নামবে না। পুষ্প বলল, বারবার আমার আব্বাকে ছোট লোক কেন বললেন? শিমুল পুষ্পকে থামিয়ে বলল, এমনিতেই তো মাঝে মাঝে গরুর মাংস খাসির মাংস রান্না হয়, আজকে কেন হলো না? সোজা উত্তর দিন। শওকত হাওলাদার চোখ পাকিয়ে বলল, নিজের টাকায় শ্বশুরকে ভালো মন্দ খাওয়া, আমার টাকায় তো বউ নিয়ে খাস। এখন তোর শ্বশুর বাড়ির লোককেও খাওয়াবো নাকি? টাকার খোটা দেওয়াতে শিমুল স্তব্ধ হয়ে যায়। আমাকে খোটা দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। 1 টাকা ইনকামের মুরদ নেই, তার আবার বড় বড় কথা। আমি আপনার রাজনৈতিক সব কাজ করি, তাই আপনি আমাকে টাকা দেন। মাগনা তো টাকা নেই না। শওকত হাওলাদারের গলার স্বর আরো বেড়ে যায়। বিয়ে মনে হয় তুই একাই করেছিস, আর কেউ করে না? বিয়ে করে নাটক শুরু করেছে, বউ পড়ায়, শ্বশুর শাশুড়িকে ভালো খাবার খাওয়ানোর আদেশ দেয়, ঘরের মানুষকে যা ইচ্ছা তাই বলিস। এসব করতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বাড়িতে তোর আর তোর বইয়ের মতো অসভ্যের জায়গা নেই। শিমুল স্তব্ধ হয়ে যায়। বাড়ি ছেড়ে চলে যাওয়ার তাড়া দিচ্ছেন? কি বলছেন ভেবে বলছেন তো? এত ভাবার কিছু নেই, তোর মতো কুলাঙ্গা না থাকলে বাল ছিঁড়ানো যাবে।
এক কথায় দু কথায় মজিব হাওলাদার শওকতের সাথে শিমুলের তমল ঝগড়া হয়। রাবিয়া ছাড়া সবাই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। মজিব হাওলাদার বলল, বউ পালার মোড়ক থাকলে তো বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে সাহস করবে। সে হ্যাডাম আছে নাকি, খালি চিল্লাইতেই পারে। শিমুল অবাক হয়ে বলল, আমি বউ পালতে পারবো না? কুত্তার মতো ঘুলেও 1 কেজি চালের টাকা বের করতে পারবে না? আজাইরা খাস তো খবর নাই, গায়ে তেল নিজের টাকায় মাখ। ঝগড়ার এক পর্যায়ে শিমুল পুষ্পকে নিয়ে রুমে ঢুকে কিছুক্ষণের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পুষ্পর হাত ধরে বেরিয়ে যায়। রাবেয়া আহাজারি করে ওঠে। শিমুল আর পুষ্প ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে। শিমুল কিছু না বলে ঢাকার বাসে ওঠে। সে নাকি বউ পালতে পারবে না। এত অপমান, নিজের পরিবারের কাছ থেকে এত অপমান। শিমুল এত কম দামি থাকলো না অমানুষের এই বাড়িতে। রাত 2টা, মাঝে মধ্যে গাড়ির হর্ন, যাত্রীদের আসা যাওয়া, গভীর রাতেও পথচারীর আনাগোনা জানান দিচ্ছে ঢাকার ব্যস্ততার রেশ। কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে আশেপাশে ঘুরছে। পুষ্প আর শিমুল কাউন্টারে একটা বেঞ্চে বসে আছে। পুষ্প ছোট্ট ব্যাগটা এক হাতে ধরে, আর এক হাতে শিমুলের কনুই শক্ত করে ধরে রেখেছে। পুষ্পর এই প্রথম ঢাকায় আসা। রাতের ঢাকা দেখতে খুব সুন্দর, কিন্তু এই মুহূর্তে লাল নীল বাতি জ্বালানো ঢাকা পুষ্পর কাছে ভালো লাগছে না। মাথায় গিজগিজ করছে একগাদা চিন্তা। সে কিছুক্ষণ পর পর চোখ ঘুরিয়ে ভ্রু কুচকোনো শিমুলকে দেখছে। মাথায় একটা কথাই ঘুরছে, কোথায় যাবে। আর শিমুলের মাথায় একটা কথাই ঘুরছে, সে নাকি বউ পালতে পারবে না। পেলে দেখাবে যে শিমুল পারে কি না। ঢাকা এসেছে, কিন্তু এত রাতে একটা মেয়ে নিয়ে বেশিক্ষণ তো এই কাউন্টারে বসে থাকা যাবে না। কি করা যায় ভাবতেই হাতের মোবাইল দিয়ে ভার্সিটির বন্ধু আলিফকে ফোন দেয়। ভার্সিটি অনেক বন্ধুই আছে, তার মধ্যে আলিফ বেশি ঘনিষ্ঠ ছিল। কয়েকবার রিং হওয়ার পরে ফোন রিসিভ হয়। আলিফ চিগেই ছিল। ফোন রিসিভ করে উৎফুল্ল গলায় বলল, কি রে মাম্মা, এতদিনে মনে পড়লো? শিমুল হেসে দিয়ে বলল, হ্যাঁ, কেমন আছিস বল? ভালো, তুই? এই তো ঠিকঠাক। এত রাতে কি মনে করে? মামা, একটা সমস্যায় পড়ে তোকে ফোন করলাম। কি সমস্যা? শিমুল খানিকটা ইতস্তত করে বলল, ঢাকায় এসেছি, সাথে তোর ভাবিও আছে। এত রাতে কই যাব? তোর বাসার কাছে, ভাবলাম রাতটা যদি থাকার ব্যবস্থা করে দিতে পারতি। আলিফ চুপ করে থেকে বলল, আসলে আমাদের বাসায় তো আজকে অনেক গেস্ট আছে। এত মানুষ যে সবাই ফ্লোরে বিছানা করে ঘুমোচ্ছে, তোরা আসলে কোথায় জায়গা দিব? ঢাকা বাসায় বুঝিসই তো। শিমুল আলিফের এই কথার অন্তরালে সুপ্ত কথাটা বুঝে নেয়। সামনে ঘা লাগে, তারপরও বেহা হয়ে ধরা গলায় বলল, আমার বউয়ের একটু জায়গা দিলেই হবে। আমি আশেপাশে ঘুরে ফিরেই রাত পার করে দেব। আলিফ বোধহয় বিরক্ত হয়, মুখে চকারান্ত শব্দ করে বলল, আরে মামা, বুঝোস না কেন? আম্মাই শুনলে রাগ করবে। বাসায় মানুষে ভরা, তার মাঝে আবার তোরা আসলে কেমন কি? শিমুল দমে যায়। পুষ্পর মলিন মুখের দিকে তাকিয়ে পুনরায় বলল, দেখ না ভাই, একটু ব্যবস্থা করে দিতে পারলে। শিমুলের কথা শেষ হওয়ার আগে ফোন কেটে যায়। শিমুল আবার ফোন দেয়। ওপার পেছ থেকে নারী গলায় কেউ বলে সংযোগ দেওয়া সম্ভব না। আলভির এই কাজে শিমুল বেশ অবাক হয়। এই আলভিকেই সব পরীক্ষা তার খাতা দেখিয়ে পাশ করিয়েছে, কতবার ভার্সিটির ফিস দিয়ে সাহায্য করেছে, আর এখন আরও কয়েকজনের কাছে ফোন দেয়। এই হেনা তেনা বাহানা শোনে। বন্ধুদের কথার আড়ালে থাকা ক্ষতবিক্ষত কথাগুলো বোঝে। শিমুলের গলা শুকিয়ে যায়। মানুষ এত বেইমান হয়? চেহারার রং এত চলতি বদলায়? বিপদে না পড়লে এমন বন্ধু নামের মানুষগুলোকে চেনাই হতো না। শিমুলের টেনশন ঠোঁট সকালে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। পুষ্প পাশে বসে সবটা পর্যবেক্ষণ করে। ধরে রাখা হাত আলগা চাপ দিলে শিমুল তার দিকে তাকায়। পুষ্প ছোট মানুষ, কিন্তু এই ছোট্ট মেয়েটাই শিমুলের স্ত্রী, তার শক্তি। শিমুল কিছু না বললে তার মুখ দেখে পুষ্প পরিস্থিতি আন্দাজ করতে পারছে। এখন রাত 4টার বেশি বাজে, আর কিছুক্ষণ পরেই সকালের আলো ফুটবে। সে আশ্বাস দিয়ে বলল, আমরা রাতটা এখানে বসে থাকলে কি কেউ কিছু বলবে? যদি না বলে তাহলে রাতটা এখানেই বসে থাকি, সকালে না হয় একটা ব্যবস্থা করব। শিমুল পুষ্পর কথায় মাথা ঘুরিয়ে কাউন্টারে বসা মুরব্বি দেখতে লোকটার দিকে তাকায়। ঘন্টা 2 ধরে দুজনে এখানে বসে আছে বিধায় আর চোখে বারবার তাকাচ্ছে। শিমুল আস্তে গলায় বলল, দেখছি। তার মধ্যে কাউন্টারে বসা লোকটা শিমুলকে ডাকে। সে ধীর পায়ে উঠে লোকটার সামনে দাঁড়ায়। শিমুলকে দেখে লোকটা চশমার উপর দিয়ে দেখে আঙুলের ডগায় লেগে থাকা চুন মুখ দিয়ে বলল, কতক্ষণে ধরে বসে আছেন? কই যাইবেন? কয়টা টিকিট লাগবে? শিমুল মাথা নেড়ে বলল,
কোথাও যাব না ভাই, আসলে আমরা গ্রাম থেকে এসেছি, রাতে থাকার মতো জায়গা ম্যানেজ করতে পারিনি, তাই এখানে বসে আছি। লোকটা সুচালো চোখে পুষ্পর দিকে তাকায়। কালো বোরখা আড়ালে মুখটা খোলা, পদ্ম পাতার মতন জলজল করা মুখটা দেখে লোকটা বলল, ভাইয়া আসেননি? ওনার চোখের দৃষ্টি শিমুলের পছন্দ হয় না। পুষ্পকে আড়াল করে দাঁড়িয়ে বলল, ওটা আমার বউ। লোকটা তখনও শকুনের মতন পুষ্পকে দেখছে, যেন হাজার বছরের কোনো নাম না জানা লোভনীয় ফুল। শিমুলো থেকে আশানুরূপ জবাব না পেয়ে লোকটা মিয়ে যাওয়া গলায় বলল, ও আচ্ছা। এক পুরুষ হয়ে আরেক পুরুষের চোখের লোলুভ দৃষ্টি আকাঙ্ক্ষা বুঝতে পেরে শিমুল তার মুখের বাকি কথা টোপ করে গিলে নেয়। ব্যস্ত পায়ে পুষ্পর কাছে এসে পুষ্পকে সাথে নিয়ে রাস্তায় নেমে আসে। দুপুরে খাওয়ার পরে দুজনে আর কিছুই খাওয়া হয়নি। বাসের চিকেন রোল, চিকেন চাপ কিনেছিল, তা পুষ্পকে খেতে বললেও বমির ভয়ে কিছু খেতে রাজি হয়নি। শিমুল রাস্তার পাশে এক চায়ের দোকান থেকে 2 কাপ চা নিয়ে আসে। অনেক জোর করে পুষ্পকে একটা রোল খাওয়ায়। জীবনের প্রথম এত লম্বা পথ জার্নি করে আবার রাস্তায় রাস্তায় ঘুরছে পুষ্পর আসলেই ক্লান্ত লাগছে। শিমুল খাচ্ছে না, তার টেনশন হচ্ছে। বাড়ি থেকে মাত্র 20,000 টাকা নিয়ে এসেছে। নামে ছাত্রনেতা হলেও শিমুল ধান্দাবাজি করে কখনো কারোর থেকে টাকা আদায় করেনি। হালকা যা টাকা পয়সা পেত আর তার আব্বা প্রতি মাসের শুরুতে কিছু টাকা দিত। পড়ালেখা শেষ হবার পরে চাকরি করতে বললে শওকত হাওলাদার না করে। নিজ উদ্যোগে শিমুলকে রাজনীতির সাথে জড়িয়ে দেয়। বলেছিল এই রাজনীতির পথ ধরেই তার ভবিষ্যৎ হয়ে যাবে, কিন্তু এখন বুঝতে পারছে এটা কত বড় ভুল ছিল। 20,000 টাকা তার হাতে ছিল, আসার সময় এটাই সাথে করে নিয়ে এসেছে। চায়ের কাপ হাতে নিয়ে এক পা নাড়িয়ে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে পুষ্প শিমুলের হাত ধরে। শিমুল তাকালে পুষ্প তার মিষ্টি হাসিটা দিয়ে বলল, তুমি এত টেনশন করো না তো, চলো আমার আপার বাসায় যাই। শিমুল মাথা টেনে না করে। এমন ফকিরের বেশে পুষ্পর বোনের বাসায় যাওয়ার মানেই হয় না। পুষ্প হাল ছেড়ে শিমুলের কাঁধে মাথা রাখে। শিমুল চুপচাপ খায়। 20,000 টাকা দিয়ে কিভাবে কি করবে তা মনে মনে ছক কষে। বাসা নিতে হবে, পুরো সংসার সাজাতে হবে। ভাবনার এক পর্যায়ে খেয়াল করে পুষ্প তার কাঁধ জড়িয়ে ধরেই ঘুমিয়ে গেছে। প্রিয়তমার মলিন মুখের দিকে তাকিয়ে শিমুলের বুকটা চিনচিন করে ওঠে। তার ফুলকে ফুলের রাজ্যেই মানায়, এমন রাস্তায় না। শিমুল তাকে ফুলের রাজ্যে নিবেই। ফজরের আজান দিয়ে শিমুলের নতুন পথ চলার সূচনা করে। সেই ঘুমন্ত পুষ্পর কপালে হৃদয়ের বিশুদ্ধতম চুমু দেয়। এই পথ চলায় তাকে জিততেই হবে, এই মুখে রাজ্যের হাসি ফোটাতেই হবে। এই শিমুলের প্রতিজ্ঞা। 9টা পর্যন্ত শিমুল আর পুষ্প বাসা খোঁজে। কয়েকটা বাসা পেয়েছিল, কিন্তু ভাড়া খুব বেশি। একটাই ভাড়া 8,000, কিন্তু 2 মাসের অ্যাডভান্স দিতে হবে। শেষমেশ কোনো উপায় না পেয়ে গলির মাঝে টিন শেডের একটা বাসা পায়। টিনের চালা দেয়া লম্বা বিল্ডিং, তার মধ্যে সারি সারি রুম, কিছুটা অপরিচ্ছন্ন স্যাঁতস্যাঁতে। তাও শিমুল এক রুম নেয়। 3,000 টাকা অ্যাডভান্স দিয়ে রুমে ওঠে। সারা রুম খালি। পুষ্প চোখ বুলিয়ে চারপাশ দেখে। শিমুলের হাতের ব্যাগটা এক কোণায় রেখে পুষ্পর হাত টেনে ধরে। পুষ্প, এই বাসায় থাকতে পারবি তো? এই আলিশান বাড়ি থেকে পুষ্পর মনে হলো এই এক রুমের বাসাটাই সুখকর। শিমুলের বুকে মাথা রেখে বলল, পারবো, তুমি ভালোবাসলে আমি সব পারবো, সব। শিমুল বলল, কোনো একটা কাজ পেলেই ভালোবাসা নিয়ে নিব, কিছুদিন একটু কষ্ট করতে হবে, আমার জন্য একটু সয়ে নে যা। আচ্ছা। পুষ্প আর শিমুল সংসারের খুবই দরকারি যা এগুলো কিনতে বের হয়। শিমুলের হাতে আরও 17,000 টাকা আছে। প্রথমে একটা পাতলা তোষক আর 2টা বালিশ কিনলো 2,000 টাকা দিয়ে। হাঁড়ি পাতিল টুকটাক যা লাগে এগুলো সব মিলিয়ে 2,000। চাল ডাল আরও খাদ্য সামগ্রী প্রয়োজনে যা লাগে সব একটু একটু করে কিনলো 4,000 টাকার। সব নিয়ে বাসায় আস্তে আস্তে দুপুর হয়ে যায়। দুজনে সেদিন দুপুরে খাবার হোটেলে খায়। পুষ্পর বুকটা পুড়ছে। না, তার বাবা মায়ের জন্য না, বাবা মাকে তো সে কবেই ছেড়ে এসেছে। এখন তার শাশুড়ির জন্য মন পুড়ছে। চেয়ারম্যান বাড়ির এই একটা মানুষের জন্য পুষ্পর বুকে অসীম মায়া। উনি যে মায়ের স্নেহ দিয়েছেন তা অন্য শাশুড়ি দেয় কি না এটা পুষ্পর জানা নেই, কিন্তু ভাগ্যের ফের পরেই সেই স্নেহ মাথা পেতে নেবার মতন সৌভাগ্য তার নেই। এক ফাঁকে ফোন করে রাবিয়ার সাথে কথা বলে নেয়। রাবিয়া কান্নাজড়িত গলা শোনে। পুষ্প কেঁদে দেয়। আহা, আরেকটা মা পেয়েও হারাতে হলো। জীবনের খেয়া তাদের কোথায় নিয়ে যায় এটাই দেখার বিষয়। এই বাসায় নিয়ম, এখানে 4 সংসার এক চুলায় রান্না করে। ভাড়াটিয়ারা বেশিরভাগ চাকরি করে। সবাই কাজ করে এসে রাতে রান্না বসায়। লাইন ধরে চুলায় ভাগ পেতে হয়। এতজনের মাঝে পুষ্প অস্বস্তি বোধ করে।
শিমুল এটা বুঝতে পেরে নিজেই এগিয়ে যায়। পুষ্প আর শিমুল দুজনে মিলে ডাল ভাত আর ডিম ভাজি করে। পুষ্প তার আনাড়ি হাতে শিমুলের সাহায্য নিয়ে রান্না শেষ করে। রাতের খাওয়া দাওয়ার পরে দুজনে শুয়ে পড়ে। সারাদিন যা ধকল গেল, এই কঠিন দুর্গম পথে তারা দুজনেই নতুন। বিছানায় পাতলা তোষকে শুয়ে শিমুল তার ফুলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। শিমুলের সারাদিনের ক্লান্তি নিমেষেই পালায়। এই মেয়েটা তার শান্তি। প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ধরার মাঝে যে শান্তি আছে, এটা বোধহয় পৃথিবীর আর কোথাও নেই। এই শান্তির তুলনা চলে না। এই শান্তির প্রখরতা কেবল তারাই বোঝে যারা প্রিয় মানুষকে জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস ছাড়তে পারে। এটা বুঝি আল্লাহ প্রদত্ত শান্তি, না হলে এত সুখ কেন সামান্য এই জড়িয়ে ধরার মাঝে? পুষ্প বলল, আমাকে বিয়ে করেই তোমার যত সমস্যা, বিয়ে না করলেই পারতে। অন্ধকারে শিমুল হাসে। ভালোবাসি যে, সমস্যার মোকাবেলা তো করতেই হবে। আমিই মূল সমস্যার কারণ। এসব বলো না তো। ভালোবেসেছি, বিয়ে করেছি, এখন তোমাকে নিয়ে জীবন যুদ্ধেও নেমে গেছি। আমি চাই বাকিটা পথ আমার হাতটা ধরে তুমি আমার শক্তি হও। পুষ্প সুখে হাসে। শিমুলের বুকে মাথা রেখে বলল, আচ্ছা, দোয়া করো যেন একটা চাকরি খুঁজে পাই। দেখো ভালো কিছু হবে। ভালো কিছু বললেই তো আর হয় না। শিমুল 3 দিন ঘুরে কোনো ব্যবস্থা করতে পারে না। সে তো আর সিনেমার জসিম আলমগীর না যে হুট করেই জীবনের চাকা বদলে যাবে। কোনো ব্যবস্থা হচ্ছে না, কিন্তু না খেয়েও তো থাকা যাচ্ছে না। হাতের টাকা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। রাস্তা হাঁটার সময় ভার্সিটির এক বড় ভাইয়ের সাথে দেখা হয়। লজ্জাশরম ভুলে ওনাকে একটা কাজের জন্য অনুরোধ করাতে উনি এক বন্ধুর মাধ্যমে গার্মেন্টস সিকিউরিটির গার্ড হিসাবে শিমুলকে জয়েন করিয়ে দেয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা। গার্মেন্টসে দিনের বেলায় কয় লট মাল আসে যায় সব হিসাবে রাখতে হবে। বেতন 7,500। শিমুলের হাত কাঁপে। যুদ্ধটা খুব কঠিন। গার্মেন্টস কাজ করার মতন ছেলে তো শিমুল নাই। তুখুর মেধাবী ছেলেটা কিনা গার্মেন্টসের চাকরি করবে? পুষ্পর মলিন মুখ ভেসে উঠতেই এসব চিন্তা দূরে ঠেলে দেয়। হোক গার্মেন্টস, তাতে কি, পুষ্পকে সুখী রাখতে হবে। ফুটপাতের রাস্তা ধরে বাসায় ফিরতে ফিরতে শিমুলের বুক ভেঙে হাহাকার আসে। কাল থেকে সে গার্মেন্টসে চাকরি করবে। গার্মেন্টস। পুকুরের কিনারায় দাঁড়িয়ে পানির মাছটা দেখে মনে হয় ধরা খুব সহজ, কিন্তু পানিতে নামলে বোঝা যায় মাছটার আয়ত্ত আনা কতটা কঠিন। ঠিক তেমনি জীবন যুদ্ধে না নেমে রঙিন স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু মাঠে নামলেই টের পাওয়া যায় স্বপ্নের পথে হাঁটা এত সহজ না। একবেলায় ভাত জোগাড় করা যে কতটা কঠিন, যে একবেলা উপোস থেকেছে সেই এর মূল্য জানে। শিমুল চাইলেই পলাশ কিংবা তিয়াসের কাছে সাহায্য চাইতেই পারে, কিন্তু সে এটা করবে না। শকত হাওলাদার যদি শুনতে পায় তাহলে উপহাস করবে, বলবে যে ঠিক তো জেদ দেখিয়ে চলে গেল, এখন চলতে পারে না কেন? বাপের কামাই ছাড়া চলতে পারে না? ফুটানি শেষ। আমি জানতাম এমনটাই হবে। 2 দিন পরে সুর শুরু করে বাড়িতে ফিরে আসবে। হোক একটু কষ্ট, তারপরেও শিমুল এসব কথা শুনতে রাজি না। পলাশ আর তিয়াস কয়েকবার ফোন দিয়েছে, কিছু লাগবে কিনা জানিয়েছে। শিমুল তাদের সুন্দর করে বুঝিয়ে না করে দিয়েছে। লড়াইটা যেহেতু তার, সে একাই লড়ুক। অন্যদের কাছে কিছু বলে সান্ত্বনা নেওয়ার মানেই হয় না। 1.5 মাস ধরে শিমুল গার্মেন্টসে চাকরি করছে। গার্মেন্টসের ম্যানেজার সুপারভাইজারদের মুখের ভাষা এত খারাপ, প্রকাশ করার মতো না। কি বিশ্রীর টোনে কথা বলে, জঘন্য। শিমুল এসব কথার সাথে অভ্যস্ত না। অকথ্য কথা শুনলে মাথার রগ দপদপ করে জ্বলে ওঠে। এই তো আজকের ঘটনা। চাকরিতে ঢুকেছে 1.5 মাস, মাসের বেতন হাতে পেতে আরও দেরি। তার হাতে যা অল্প টাকা আছে এগুলো দিয়ে কোনো রকমের টানাটানি করে চলে যাচ্ছে। 15-20 দিন ধরে সবজি ভাজি, করলা ভাজি, ডাল, ডিম ভাজি, আলু ভর্তা খেয়ে দুজনে দিন কাটাচ্ছে। আজকে সকালে পুষ্প ডাল রান্নার সময় হাতের ডাল ফেলে বেশ কিছুটা জায়গা পুড়িয়ে ফেলেছে। অতি আহ্লাদে মেয়েটা একটুও শব্দ করেনি। নিঃশব্দে তপ্ত শ্বাস ছেড়ে হাতে পানি দিয়ে আবার রান্নায় মনোযোগ দেয়। শিমুল যে কাজে যাবে, খেয়ে যেতে হবে, দেরি করলে চলবে না। কিন্তু ফর্সা হাতে লালের ছোঁয়ায় শিমুলের নজর এড়ায় না। ব্যস্ত হয়ে বার্ন ক্রিম এনে হাতে লাগিয়ে দেয়। শিমুল হাতের দিকে অপলক তাকিয়ে থাকে। ডান হাতের অনেকটাই পুড়েছে, কিন্তু পুষ্প নির্বিকার। প্লেটে বেশি করে ভাত নিয়ে নিজেও খায়, সাথে পুষ্পকেও খাইয়ে দেয়। সে জানে পরে পুষ্প খাবে না আর শিমুলকেও কিছু বলবে না। এই কারণে শিমুলের অফিসে যেতে লেট হয়ে যায়। ততক্ষণে গার্মেন্টসের 4টা লট মাল চলে গেছে। শিমুলকে দেখে ম্যানেজার এগিয়ে আসে। খানের পলা সিঁড়িতে আসছো? শিমুলের চোখ লাল হয়ে যায়।
মাথা নেড়ে বলল। স্যার একটু সমস্যা হয়েছিল তাই। শিমুল কথা শেষ হওয়ার আগে ম্যানেজার দাঁত কিরমিরিয়ে জোরে জোরে বলল। সমস্যা থাকলে কাজ করছি না নাকি? গভর্নমেন্টের মাইয়ার পাছে না দেখলে মন ভরে না হালার পড়লে। শিমুল হাত দিয়ে প্যান্ট খাপলে ধরে। এমন করে কথা বলার সাহস কারও নেই, কিন্তু পরিস্থিতিতে পড়ে এইসব নিম্নমানের কথাগুলোই শুনতে হচ্ছে। কাজ শেষ করে শিমুল একটা অফিসে যায়। তিয়াসকে দিয়ে তার সার্টিফিকেট আর পুষ্পর বই খাতা আনিয়েছে। এক বন্ধু এই অফিসে চাকরি করে, ও বলেছে কিছু একটা ব্যবস্থা করে দেবে। সে প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে, কিন্তু তার বন্ধু আসে না। পিয়নকে দিয়ে কয়েকবার খবর পাঠিয়েছে, কিন্তু প্রতিবারই উত্তর এসেছে ব্যস্ত। এবার পিয়ন এসে বলল কাল দেখা করতে, আজকে বেশি ব্যস্ত। শিমুল মুচকি হেসে বেরিয়ে আসে। সে বেশ বুঝতে পারছে এসব ব্যস্ত কিছু না, আসল কথা হচ্ছে শিমুলের সাথে কথা বলতে ইচ্ছুক না, তাই তো এই বাহানা। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে শিমুলের চোখে পুষ্পর মুখটা ভেসে ওঠে। এই কয়দিনে পুষ্প তার কাছে কোনো আবদার করেনি, কিছু খেতে চায়নি। শিমুলকে কখনো বুঝতে দেয় না পুষ্প যে কষ্টে আছে, কিন্তু শিমুল যে সব বোঝে। সান্ত্বনা হিসাবে পুষ্পকে শক্ত করে বুকে নিয়ে রাখে। এসব আবল তাবল ভাবতে ভাবতে বুক চিরে বেরিয়ে আসে হতাশার নিঃশ্বাস। অন্ধকারের ভিড়ে হারিয়ে যায় একটা পুরুষের হাহাকার, মিশ্রিত দীর্ঘশ্বাস, যে কিনা প্রিয় নারীকে সুখে রাখতে নিজের সর্বস্ব দিয়ে লড়ছে। পুষ্পর মোবাইলে তার মা রোকসানা ফোন দিয়েছে। পুষ্প কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা রিসিভ করে। রোকসানা ধরে বলে, কেমন আছিস? ফোন না দিলে তো বাঁচা মরার খবরও জানতে পারবো না। পুষ্প কথা বলে না। এই পরিস্থিতিতে মোবাইলে 20 টাকা রিচার্জ করার চেয়ে আধা কেজি আলু কেনাই পুষ্পর কাছে বেশি আনন্দের। মুচকি এসে বলল, এই তো আম্মা ভালো আছি, তুমি আর আব্বা কেমন আছো? ভালো। পুষ্প কি বলবে ভেবে পায় না। কিছু কিছু সময় অতি আপনজনের সাথেও কথোপকথন সংক্ষিপ্ত হয়ে যায়, কথা ফুরিয়ে যায়। আর অপরপক্ষের মানুষটা যদি খোঁচা দিয়ে কথা বলে তাহলে আরও খারাপ লাগে। সে জানে রোকসানা এখন শিমুল, সাফিন, মুন্নিকে নিয়ে কথা শোনাবে। শিমুল কই? কাজে। রোকসানা চিবিয়ে বলল, কি কাজ করে বলিস না কেন? রিক্সা টিক্সা চালায় নাকি? সত্যি করে বল। পুষ্পর বুকটা ব্যথায় চিরবিরিয়ে ওঠে। শিমুলের নামে কোনো অপমান তার সহ্য হয় না। নিভু গলায় বলে, তোমাকে না বললাম একটা কোম্পানিতে চাকরি করে? কোম্পানি না কি কে জানে। কত বললাম এই নেতা ফেতা ছেড়ে সাফিনকে বিয়ে কর, তুই ঘাড় তেড়ামি করে বিয়ে করলি না। এখন মজা বোঝ। মা বাপের কথা না শুনলে ছাড়াকালে যায়, তুইও গিয়েছিস। পুষ্পর বিরক্ত লাগে। এটা ঠিক, তার আব্বা আমার এই পরিস্থিতি ভালো লাগছে না, হয়তো মনে মনে কষ্টও পাচ্ছে, কিন্তু সব সময় এভাবে কথা বলার মানে কি? যা হবার তো তা হয়ে গেছে। শিমুল কি ফেলনা নাকি? হোক টাকা কম, কিন্তু সে পুষ্পর রাজা। সে বিরক্ত গলায় বলল, এগুলো বাদ দাও না আম্মা। রোকসানা দ্বিগুণ তেজ নিয়ে বলল, কেন বাদ দিব? শুনতে মজা লাগে না? মজা লাগবে কিভাবে? তোর বোনের ঢাকায় ফ্ল্যাট আছে, আর তুই কিনা বস্তিতে থাকিস। নিজের কপাল নিজে বেছে নিয়েছিস, এখন আমাদের কিছু বলতে পারবি না।